আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক, পশ্চিম প্রদুকিল স্কুল অ্যান্ড কলেজ, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম। শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে হিসাব বিজ্ঞান বিষয়ের লেনদেন দ্বিতীয় অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2019 এর একটি সমস্যা সমাধান করার চেষ্টা করব। প্রশ্নটি আমরা এক নজরে দেখে নিই। রাফি এন্টারপ্রাইজে 2018 সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। জানুয়ারি 1, 6 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। এটি একটি ঘটনা, এগুলো নিচের সবগুলো হচ্ছে ঘটনা। আসলে 6 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, এটা কিন্তু লেনদেন। ব্যাংকে 60,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো, এটিও লেনদেন, কারণ এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। জুন 6 ধারে পণ্য ক্রয় 30,000 টাকা, এটিও লেনদেন। জানুয়ারি 8 নগদে পণ্য বিক্রয় 50,000 টাকা, এটির ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, সুতরাং এটাকে আমরা লেনদেন বলতে পারি। জানুয়ারি 11 ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংকে ঋণ গ্রহণ 70,000 টাকা, তাহলে এটা ব্যবসায়িক প্রয়োজন না, এটা হচ্ছে মালিকের ব্যক্তিগত প্রয়োজন, তাহলে এটাকে আমরা লেনদেন বলতে পারি না। পরবর্তী জানুয়ারি 13 তারিখ 1 লক্ষ টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। ক্রয়ের জন্য ফরমায়েশ প্রদান করা হয়েছে, এখনো ক্রয় করা হয় নাই বা কার্যক্রম শুরু করা হয় নাই, ফলে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয় না, এটাকে আমরা লেনদেন বলতে পারি না। জুন 25 পাওনাদারকে পরিশোধ 18,000 টাকা, এটিও লেনদেন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে সৃজনশীলের ক খ গ প্রশ্নগুলো আমরা দেখি। প্রথম প্রশ্ন কতে ছিল, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো, আমি পড়ার সময় কিন্তু আসলে কোনটি লেনদেন কোনটি লেনদেন নয় কিন্তু চিহ্নিত করে রয়েছে, কারণ আমার এখানে প্রশ্নে ছিল কি, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে উপরে যে ঘটনাগুলো আছে তার মধ্যে থেকে এই মার্কিং করার যে দুটি লেনদেন ঘটনা রয়েছে, সেই দুটি ঘটনা কিন্তু লেনদেন নয়, এগুলোর মোট পরিমাণ অর্থাৎ গড় করে আমরা এই দুটির যোগফল লিখে দিলে আমাদের উত্তর ক এর উত্তর হয়ে যাবে। খ নম্বর বলেছে কি, ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। তাহলে এই দুইটা যদি লেনদেন না হয়, বাকি ঘটনাগুলো কি লেনদেন, তাহলে বাকি ঘটনাগুলো দ্বারা আমরা কি করব, সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করব। গ নম্বরে বলেছে কি, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। তাহলে লেনদেন কোনগুলো, এই দুইটি ছাড়া বাকিগুলো হচ্ছে লেনদেন, সেই লেনদেনগুলো কিসের উপর প্রভাব দেখাতে হবে, সমীকরণের উপর প্রভাব দেখাতে হবে। তাহলে আসো আমরা ক এর উত্তরটি দেখি। শুধু এই দুইটি লেনদেন ঘটনার যোগফলটাকে আমরা ক এর উত্তর ধরে নিব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, জানুয়ারি 11 ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 70,000 টাকা, জানুয়ারি 13 1 লক্ষ টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। এই দুইটি ঘটনা হচ্ছে কি নয়, লেনদেন নয়। এগুলো লেখার জন্য আমরা কি করব, গড় করলাম 4টি, তারিখের গড়, বিবরণের গড়, টাকার গড় এবং টাকার গড়, অথবা এটাকে আমরা ভেঙে লিখতে পারি পরিমাণ টাকা, মোট টাকা, কারণ এগুলোর নির্দিষ্ট কোনো ঘর নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আসো আমরা জানুয়ারির 11 তারিখেরটা লিখি। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, তাহলে জানুয়ারি 1 ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ কত, 70,000 টাকা। পরবর্তীতে লিখলাম আমরা জানুয়ারি 13 1 লক্ষ টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান, তাহলে আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান কত, 1 লক্ষ টাকা। এই দুইটি টাকার যোগফল করে আমরা পাই 1,70,000 টাকা। তাহলে ক নম্বরের উত্তর আমাদের 1,70,000 টাকা। ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করা আমাদের হয়ে গেল। এবার আসো আমরা দ্বিতীয় প্রশ্ন খ নম্বরের উত্তরে দেখি। খ নম্বর প্রশ্নটা আমি আবার ওখানে তোমাদের সুবিধার্থে দেখালাম, কিন্তু খ নম্বর আমার প্রশ্ন হচ্ছে কি,
ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। তাহলে কোন পদ্ধতিতে? সমীকরণ পদ্ধতিতে। যে ঘটনাগুলো আছে, এখানে অনেকগুলো ঘটনা দেওয়া আছে, তার মধ্যে এই দুইটি ঘটনা কিন্তু লেনদেন নয়, 11 তারিখ এবং 13 তারিখ। সুতরাং 11 এবং 13 বাদে বাকিগুলো আমরা কি করব? কারণ সহ সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করব। তাহলে গড় করলাম কি? তারিখের গড়, লেনদেন কিনা, কারণ সহ ব্যাখ্যা। যেহেতু সমীকরণ পদ্ধতি বলেছে, আমি তোমাদের সুবিধার্থে এখানে সমীকরণটা লিখে দিয়েছি। পূর্বের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি সমীকরণ সম্পর্কে বিস্তারিত। তাহলে সমীকরণ হচ্ছে কি? a সমান l প্লাস e। a মানে হচ্ছে সম্পদ, l মানে হচ্ছে দায়, e মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। এই e কে আবার বর্ধিত করলে c প্লাস r মাইনাস e মাইনাস ex মাইনাস d, অর্থাৎ ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িং বা উত্তোলন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথম তারিখটা দেখে আমরা জানুয়ারি 1, 6 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এটির কারণে যেহেতু সমীকরণে প্রভাব পড়েছে, অর্থাৎ 6 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। ব্যবসার মধ্যে আগে কোনো টাকা পয়সা ছিল না, এখন টাকা এসেছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেল। আবার যেহেতু ব্যবসা শুরু করেছে, মালিক টাকা দিয়েছে, এটা কি? মালিকানা সত্ত্ব, অর্থাৎ ইও কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা সমীকরণের প্রভাবের মধ্যে দেখতে পাই এ বৃদ্ধি পেল এবং ই বৃদ্ধি পেল। তাহলে দেখি আমরা এটা কিভাবে লিখতে হয়। জানুয়ারি 1, এটি লেনদেন। এখানে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণে এ ও ই উপাদান বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এ বৃদ্ধি পেয়েছে এবং ই বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় লেনদেনটি আমরা দেখি। জানুয়ারি 4, ব্যাংকে 60,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। তাহলে 60,000 টাকা দিয়ে যখন আমরা ব্যাংকে একটি হিসাব খুললাম, আমার কারবার থেকে টাকা চলে গেছে, অর্থাৎ টাকা মানে কি? সম্পদ হ্রাস পেয়েছে। অপরদিকে ব্যাংকে আবার টাকাটা গিয়ে বৃদ্ধি পেল, ওই ব্যাংকের টাকাটাও কিন্তু সম্পদ, অর্থাৎ এ বৃদ্ধি পেয়েছে আবার এ হ্রাস পেয়েছে। তাহলে কিভাবে লিখবো আমরা? দেখো, জানুয়ারি 4, এটি একটি লেনদেন। এখানে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণে এ উপাদান, অর্থাৎ সম্পদের কি হলো? হ্রাস এবং বৃদ্ধি পেয়েছে। কারবার থেকে চলে গেছে, ব্যাংকে গিয়ে বৃদ্ধি পেয়েছে। ব্যাংকের টাকাটাও সম্পদ, আবার কারবারের টাকাটাও সম্পদ, অর্থাৎ এ উপাদান কি হলো? হ্রাস বৃদ্ধি ঘটেছে। শিক্ষার্থী বন্ধুরা, জানুয়ারি 6 তারিখের লেনদেনটি দেখো। ধারে পণ্য ক্রয়, এটাকে আমরা বিশ্লেষণ করলে পাই একটি ক্রয় হিসাব, আরেকটি যেহেতু ধারে ক্রয় করা হয়েছে, সেজন্য ক্রয় করলে কি হয়? পাওনাদার হয়। তাহলে একটা ক্রয় হিসাব, আরেকটি হচ্ছে যে পাওনাদার হিসাব। ক্রয় হচ্ছে কি? এই মালিকানা সত্ত্বকে আমরা বৃদ্ধি করলে পাই ইএক্স, অর্থাৎ এক্সপেন্সেস ব্যয়। ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। তাহলে এখানে একটা হবে ইএক্স, আরেকটি হবে দায়। কেন? ধার পণ্য ক্রয় করলে কি হয়? পাওনাদার। পাওনাদার মানে আমি টাকা এখন দিনে, কিন্তু পরবর্তীতে আমাকে দিতে হবে, সেজন্য এল। তাহলে এল বৃদ্ধি পেয়েছে। আবার যেহেতু খরচ হয়ে গেছে, সেখানে মালিকানা সত্ত্ব ই উপাদান কি হয়েছে? হ্রাস পেয়েছে। যেমন আমরা দেখি জানুয়ারি 6 লেনদেন, এখানে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণে এল উপাদান বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দায় বেড়ে গেল। আমি যেহেতু ধারে পণ্য ক্রয় করেছি, এখনো টাকা দিই না, ভবিষ্যতে আমাকে টাকা দিতে হবে, পরিশোধ করতে হবে, সেজন্য এল বৃদ্ধি পেল। এবং মালিকানা সত্ত্ব ই, এটাকে বর্ধিত করলে আমরা পাই মাইনাস ইএক্স। যেহেতু সেটা মাইনাস, সেজন্য কি হচ্ছে? এটা হ্রাস পাচ্ছে, ই উপাদান কি হলো? হ্রাস পেল। পরবর্তী লেনদেন আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি 8, নগদে পণ্য বিক্রয়। এখানে বিশ্লেষণ করলে আমরা দুইটা হিসাব পাই, একটা হচ্ছে নগদান হিসাব, অপরটি হচ্ছে বিক্রয় হিসাব। নগদান হিসাব মানে হচ্ছে সম্পদ শ্রেণী, অর্থাৎ বিক্রি করলে টাকা আসে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেল। আর বিক্রয়টা হচ্ছে যে কি? মালিকানা সত্ত্ব ই এর মধ্যে যে আর আছে, প্লাস আর, সে আরটা। তাহলে একদিকে সম্পদ বৃদ্ধি পেল বিক্রি করার ফলে, আরেকদিকে মালিকানা সত্ত্ব কিন্তু কি হলো? বৃদ্ধি পেল, কারণ প্লাস আর এর কারণে। তাহলে আমরা দেখি কিভাবে লিখবো। জানুয়ারি 8, এটি একটি লেনদেন। এখানে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণে এ, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে, এবং মালিকানা সত্ত্ব ই উপাদানও কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এই দুইটি উপাদানের উপর প্রভাব পড়েছে। শিক্ষার্থী বন্ধুরা, 11 তারিখ এবং 13 তারিখ আমরা লিখবো না, কারণ এই দুইটি লেনদেন নয়। আমরা পূর্বেও দেখেছি এই দুইটি ঘটনার লেনদেন নয়, সেজন্য আমরা এখানে লিখবো না, কারণ আমাদের প্রশ্ন বলা হয়েছে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। তাহলে আমরা যেগুলো লেনদেন শুধু সেগুলো লিখবো। 25 তারিখ আমরা দেখতে পাচ্ছি পাওনাদারকে পরিশোধ 18,000 টাকা। এই ঘটনাকে আমরা বিশ্লেষণ করলে দুইটি হিসাব পাই, একটি হচ্ছে নগদান হিসাব, অপরটি হচ্ছে পাওনাদার হিসাব। তাহলে পাওনাদারকে যেহেতু পরিশোধ করেছি আমরা, টাকা আমার কারবার থেকে টাকা কি হয়েছে? হ্রাস পেয়েছে, অর্থাৎ টাকা মানে কি? সম্পদ, হ্রাস পেল।
আবার পাওনাদারকে পরিশোধ করেছি, অর্থাৎ এল। পাওনাদার মানে কি এল। একটু আগে আমরা দেখেছি 6 তারিখের ধারে পণ্য ক্রয় করেছি, টাকা দিনে, সেজন্য এল বৃদ্ধি পেয়েছে। এখন যেহেতু তাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি বা পরিশোধ করে দিচ্ছি, সেজন্য এল কি হবে, হ্রাস পাবে। তাহলে একদিকে টাকা চলে যাচ্ছে, সেজন্য এ হ্রাস হচ্ছে, অপরদিকে পাওনাদার কমে যাচ্ছে, সেজন্য এলও হ্রাস পাবে। তাহলে এ উপাদান এবং এল উপাদান হ্রাস পাচ্ছে। লেনদেন এখানে এ সমান এল প্লাস এ হিসাব সমীকরণে এ ও এল উপাদান কি পেয়েছে, হ্রাস পেয়েছে, ফলে এটি লেনদেন। শিক্ষার্থী বন্ধুরা, গ নাম্বার প্রশ্ন আমরা ইতিপূর্বে দেখেছি, এখন আমরা ধারাবাহিকভাবে এটি আলোচনা করব। ওখানে আমাকে বলা হয়েছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তাহলে হিসাব সমীকরণ হচ্ছে কি এ সমান এল প্লাস ই, ঠিক আছে। একটা আমরা গড় করলাম, তারিখের গড়, উদ্বৃত্তের গড়, এর গড় দিলাম, এখানে নগদ, ব্যাংক, যন্ত্রপাতি ইত্যাদি দিতে পারো। আর এল এর ক্ষেত্রে আমরা দিচ্ছি কি পাওনাদার, এখানে আরো একটা আসতে পারে ঋণ, আমার এই অঙ্কে ছিল না সেজন্য আমি গড় করিনি। আর ই মালিকানা সত্ত্ব, এখানে মালিকানা সত্ত্ব 4টি উপাদান প্রভাব পড়বে, একটি হচ্ছে ক্যাপিটাল, একটি হচ্ছে আয়, একটি হচ্ছে ব্যয়, আর একটি হচ্ছে উত্তোলন। মন্তব্যের ঘরে লিখবে কি কারণে এই কাজটি হয়েছে। তাহলে প্রথম ঘটনাটি আমরা দেখি। জানুয়ারি 1 6 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এই ঘটনাকে বিশ্লেষণ করলে আমরা দুইটি হিসাব পাই, একটি হচ্ছে নগদান হিসাব, অপরটি হচ্ছে মূলধন হিসাব। তাহলে নগদান হিসাব মানে নগদের ঘরে টাকা ছিল না আগে কারবারে, এখন টাকা আসছে, সেজন্য নগদের ঘর কি হলো, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আমরা 6 লক্ষ টাকা লিখবো প্লাস দিয়ে। তারপর আমরা দেখছি অপরটি হচ্ছে মূলধন হিসাব। তাহলে মালিকানা সত্ত্ব মধ্যে প্রভাব পড়বে, এটা মালিক যেহেতু মূলধন দিয়েছে, সেজন্য মালিকানা সত্ত্ব কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ফলে আমরা কি করবো, এখন 6 লক্ষ টাকা এর ঘর লিখবো প্লাস দিয়ে, আর ই এর ঘরে লিখবো প্লাস দিয়ে। তাহলে আমরা দেখি কিভাবে লিখতে হয়। জানুয়ারি 1 নগদের ঘরে 6 লক্ষ টাকা, আর ই মালিকানা সত্ত্বের ঘরে 6 লক্ষ টাকা লিখলাম। কারণটা মন্তব্যের ঘরে লিখলাম কি, মূলধন আনয়নের ফলে এই কাজটি হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় ঘটনাটি আমরা দেখি। জানুয়ারি 4 ব্যাংকের 60,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। এটাকেও যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুইটি হিসাব পাই, একটি হচ্ছে ব্যাংক হিসাব, অপরটি হচ্ছে নগদান হিসাব। কারবার থেকে নগদ টাকা চলে গেছে, অর্থাৎ হ্রাস পেয়েছে, সেজন্য নগদ টাকা কি হবে, মাইনাস হবে, অর্থাৎ কমে গেছে। আর অপরদিকে ব্যাংকের ঘরে টাকা বেড়ে গেছে, অর্থাৎ ব্যাংকের ঘরে টাকা বৃদ্ধি পেয়েছে, ফলে আমরা সেখানে দিব প্লাস, এখানে দিব মাইনাস, ওখানে দিব প্লাস। কত টাকা, 60,000 টাকা। তাহলে এটা লেখার আগে আমাকে কি করতে হবে, একটা উদ্বৃত্ত নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ঘরের কি যোগফলটা দেখাতে হবে। তাহলে দেখো আমরা উদ্বৃত্ত নির্ণয় করলাম, নগদের ঘরে 6 লক্ষ এবং মালিকানা সত্ত্বের ঘরেও 6 লক্ষ। আর এই ঘটনাটা লিখতে গিয়ে আমরা লিখলাম কি, নগদের ঘরে 60,000 টাকা মাইনাস, মাইনাসটাকে হিসাব বিজ্ঞানে উইদিন ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, ফর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। আর ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, সেজন্য 60,000 টাকাকে ব্র্যাকেট ছাড়া লিখা মানে যোগ করা। পরবর্তী ঘটনাটি আমরা দেখি। ধারে পণ্য ক্রয় করা হয়েছে। এই ঘটনাকে আমরা বিশ্লেষণ করলে দুইটি হিসাব পাই, একটু পূর্বে আলোচনা করেছি, একটি হচ্ছে ক্রয়, অপরটি হচ্ছে পাওনাদার। তাহলে পাওনাদার হচ্ছে এখানে পাওনাদার বৃদ্ধি পাচ্ছে, পাওনাদারের ঘরে আমরা প্লাস 30,000 টাকা লিখবো। ক্রয়ের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে, তাহলে এখানে আমরা মাইনাস 30,000 লিখবো। তাহলে লিখবো কি আমরা, এল এর ঘরে 30,000 প্লাস, ই এর ঘরে 30,000 মাইনাস। তার পূর্বে আমাকে কি করতে হবে, উদ্বৃত্ত করতে হবে। প্রতি তারিখের পরে আমাকে কি করতে হবে, একবার উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। তাহলে আমরা আসো প্রথমে উদ্বৃত্তটা নির্ণয় করি। উদ্বৃত্ত হচ্ছে কি, এখানে 6 লক্ষ ছিল, 60,000 টাকা মাইনাস গেল, এখন কত হচ্ছে, 5,40,000 টাকা। এখানে 60,000 টাকা ছিল, 60,000 টাকা বরাবরই লিখলাম, কারণ এখানে যোগ বিয়োগ কিছুই হয়নি। এই ঘরে কোনো টাকা ছিল না, তাই টাকা লিখিনি, উদ্বৃত্ত খালি আছে। উপরের ঘরে 6 লক্ষ ছিল, সেখানে যোগ বিয়োগ কিছু নাই, সেজন্য 6 লক্ষ টাকা হুবহু লিখে দিলাম। এখানে লিখলাম কি, ধারে ক্রয়। তো ধারে ক্রয়ের ফলে কি হলো, এল বৃদ্ধি পেয়েছে 30,000 টাকা, এল কে বৃদ্ধি করলাম 30,000 টাকা, আর ই মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে 30,000 টাকা, সেজন্য 30,000 টাকা কি দিয়ে লিখলাম, ব্র্যাকেট দিয়ে লিখলাম। পরবর্তী ঘটনাটি আমরা দেখছি। জানুয়ারি 8 নগদে পণ্য বিক্রয় 50,000 টাকা। এই ঘটনাটাকে আমরা বিশ্লেষণ করলে দুইটি হিসাব পাই, একটি হচ্ছে নগদান হিসাব, অপরটি হচ্ছে বিক্রয় হিসাব। তাহলে নগদান হিসাব বিক্রয় করার ফলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ নগদের ঘরে প্লাস হবে 50,000 টাকা। বিক্রয় করার ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, কারণ সেখানে রেভিনিউর মধ্যে রেভিনিউ হয়, অর্থাৎ প্লাস আর। তাহলে এই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়ার পরে এখানেও প্লাস হবে। তাহলে আমরা নগদের ঘরে 50,000 প্লাস লিখবো, ই এর ঘরে 50,000 টাকা প্লাস লিখবো। তার আগে আমাকে কি করতে হবে, উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। তাহলে উদ্বৃত্তটা নির্ণয় করে ফেলি আগে। 5,40,000 আছে, এখানে কিছুই নেই, সেজন্য 5,40,000 লিখলাম। 60,000 হুবহু লিখে দিলাম। 30,000 এখানে আর কিছু নেই, তাই 30,000 টাকা লিখছি। তারপর এখানে 6 লক্ষ ছিল, 30,000 বিয়োগ গেল, 5,70,000 হয়ে গেল। এখন
ঘটনা অনুযায়ী লেনদেনটি হয় কি, নগদে 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্বেও 50,000 টাকা বৃদ্ধি পেল। নগদের করে 50,000 টাকা বাড়লো এবং মালিকানা সত্ত্বেও 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে। পরবর্তী ঘটনা আমরা লক্ষ্য করি, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। এটি তোমার লেনদেন নয়, সেজন্য আমরা এটি লিপিবদ্ধ করব না। এরপরের ঘটনা জানুয়ারি 13 দেখতেছি আমরা 1 লক্ষ টাকার আসবাবপত্র ক্রয়ে ফরমাইশ প্রদান। এটিও একটি ঘটনা, কিন্তু আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন সাধিত না হওয়ায় এটি কোনো লেনদেন নয়, তাই আমরা এটাকে লিপিবদ্ধ করছি না। সর্বশেষ ঘটনাটি আমরা দেখি, জানুয়ারি 25 পাওনাদারকে পরিশোধ 18,000 টাকা। এটি একটি ঘটনা, এখানে বিশ্লেষণ করলে আমরা দুইটি হিসাব পাই, পরিশোধ করছে নগদ টাকা, আরেকটি হচ্ছে পাওনাদার। একটা নগদান হিসাব, একটি পাওনাদার হিসাব। নগদ টাকা যেহেতু কারবার থেকে চলে যাচ্ছে, সেজন্য 18,000 টাকা মাইনাস হবে। আর অপরদিকে এখানে পাওনাদার আগে ছিল, তাকে যেহেতু পরিশোধ করতেছি, আগের পরিমাণটা কি হয়ে যাবে, কমে যাবে, সেজন্য এখানেও কি হবে, মাইনাস হবে। নগদের গড়ও মাইনাস হবে, পাওনাদারের গড়ও মাইনাস হবে। তার আগে আমাকে কি নির্ণয় করতে হবে, উদ্বৃত্ত। এর উদ্বৃত্তটা আমরা দেখি একটু, 5,40,000 ছিল, আর এখানে 50,000, দুইটাই যেহেতু যোগ, সেজন্য 5 লক্ষ কত হলো, 90,000। তারপর দেখছি এখানে 60,000 আর কিছু নেই, সেজন্য 60,000 হুবহু লিখলাম। এখানে 30,000 আর কিছু নেই, সেজন্য 30,000 হুবহু লিখে দিলাম। 5,70,000 আর এখানে আছে 50,000, দুইটা যোগ, যেহেতু দুইটাকে যোগ করলে আমরা পাই 6,20,000। তাহলে এখন আমরা এই ঘটনাটা দ্বারা 18,000 টাকা নগদের গড়ে মাইনাস করলাম, ব্র্যাকেট দিয়ে লিখছি। আবার পাওনাদারের গড়ও, পাওনাদার হ্রাস পাচ্ছে, সেজন্য মাইনাস হচ্ছে 18,000 টাকা, ব্র্যাকেট দিয়ে লিখেছি। এখন আমাদের কাজ কি, আবার উদ্বৃত্ত নির্ণয়। তাহলে আমরা উদ্বৃত্তটা নির্ণয় করি, 5,90,000, 18,000 মাইনাস যাবে, মাইনাস হলে হয় 5,72,000। 60,000, এখানে কোনো প্লাস মাইনাস নাই, সেজন্য হুবহু 60,000 টাকা বসে গেল। 30,000 বিয়োগ গেল 18,000, সেখান থেকে 30,000 থেকে 18,000 বের কত হয়, 12,000। 6,20,000, এখানে কোনো যোগ বিয়োগ নাই, সেজন্য আমরা হুবহু 6,20,000 টাকাটা লিখে ফেললাম। এখন আসো শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে a সমান l প্লাস ই, অর্থাৎ a এর যোগফলের সাথে l প্লাস ই এর যোগফল কি হতে হবে, সমান হতে হবে। যদি সমান হয় তাহলে বুঝবো আমাদের হিসাব কি হলো, শুদ্ধ হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5,72,000 এবং 60,000, দুইটিকে যোগ করলে আমরা পাই কত, 6,32,000। আচ্ছা, অপরদিকে l এবং ই, এই দুইটিকে যোগ করলে 12,000 এবং 6,20,000, দুইটিকে যোগ করলে আমরা পাই 6,32,000। অর্থাৎ এর দিক 6,32,000, l প্লাস ই এর দিক হচ্ছে 6,32,000, দুই দিকে টাকার যোগফল সমান হয়েছে, সুতরাং আমাদের হিসাব শুদ্ধ হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে দিনাজপুর বোর্ড 2019 নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আরেকটা বোর্ডের সমস্যা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।